তীব্র, তীব্র আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। হ্যাঁ, আমি তো ইচ্ছে করেই বলেছি। গত পর্বে যখন এসেছিলাম তখন আমি সেম কথাই বলেছিলাম, আপনিও সেম উত্তর দিয়েছিলেন। কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা। আমি আজকে শুধু একটা নয়, বেশ কয়েকটা বিষয় আপনার কাছ থেকে জেনে নিব। শুধু জেনে নিব এই কারণে যাতে আমি মানুষকে জানাইতে পারি। এই উদ্দেশ্যে জানাবো। সেটা হচ্ছে যে আহ, আমার জানার মধ্যে পৃথিবীতে কয়েক হাজার হাজার ধর্ম আছে। তো প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা ধর্মীয় গ্রন্থ আছে। আমি ধর্মীয় গ্রন্থগুলো না, না, সম্পর্কে জানতে চাই প্রথমত। সব ধর্মের ধর্মীয় গ্রন্থ নাই ভাই। পৃথিবীতে আচ্ছা, নাই। সর্বমোট ধর্মের সংখ্যা হিসাব করে দেখা গেছে ৪,২০০ বা ৪,৩০০ এর কাছাকাছি। কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ নাই। অনেক ধর্ম আছে যেটার কোনো ধর্মগ্রন্থ নেই। আবার অনেক ধর্ম আছে যেটার কোনো ঈশ্বরও নাই, যেটার কোনো সৃষ্টিকর্তা দেবতাও নাই বা গডও নাই। এরকমও আছে। আচ্ছা, নানা ধরনের আচ্ছা, নানা কালচারে নানা ধর্ম গড়ে উঠেছে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা। যে ধর্মগুলোতে ধর্মগ্রন্থ আছে, আমি কোন আহ, জিনিসটা দিয়ে ফাইন্ড আউট করবো যে এই ধর্মগ্রন্থটা সঠিক এবং এটা অথেন্টিক, এটা লাগাবো। যুক্তি এবং প্রমাণ দিয়ে। হ্যাঁ, আমি কেমনে বিশ্বাস করবো যে বেদ সঠিক, এটা সঠিক, ওইটা সঠিক, আমি কেমনে বিশ্বাস বিশ্বাস করবো? করবেন না। আমি কিসের কিছুই ভিত্তিতে? বিশ্বাস করবেন না। কিছুই বিশ্বাস করবেন না। যুক্তি এবং প্রমাণ কোনটা দিয়েছে সেটা দেখবেন। হ্যাঁ, সেটাই আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু বুঝাই দেন। বুঝালামই তো ভাই। যুক্তি এবং প্রমাণ কোনটাতে আছে আপনি সেটা মানবেন। যেমন ধরেন এখন কেউ যদি একটা বইতে লেখে, হুম, আমরা কিভাবে হুম, যাচাই করি একটু শোনেন, হ্যাঁ? কেউ জি, একটা বইতে লিখেছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে নাকি পানি তৈরি হয়। পানি তৈরি হতে পারে। আমি তো বলছি না, এটা তো আমি মানি না। এই অক্সিজেন আবার হাইড্রোজেন দুটো তো গ্যাস। আর পানি তো একটা পদার্থ। একটা মানে তরল পদার্থ। এই ২ টা মিলা পানি রাইট। হয়, এটা তো আমি মানতেই পারি না। এটা তো হইতেই পারে না। অসম্ভব। তখন আমার স্কুলের টিচার করল কি? বলল যে আমারে কেমিস্ট্রি বইটা আগায় দিল যে, "এই যে দেখো, এই যে এইভাবে কেমিক্যাল রিঅ্যাকশন করলে এখান থেকে পানি উৎপন্ন হয়।" আমি বললাম, কইলেই হইল। কইলেই হইল আমারে। কইলেই আমি বিশ্বাস করব নাকি? যে ফাউল কথা। তখন সে আমাকে মানে আমি আপনাকে গল্প গল্প বলতেছি আরকি। মানে ওকে, এটা ওকে। আসলে সত্যি, সত্যি ঘটে নাই। তখন আমাকে মানে রাসায়নিক ল্যাবরেটরিতে নিয়ে গেল, কেমিক্যাল ল্যাবরেটরিতে। সেখানে নিয়ে আমারে নিজে পরীক্ষা করে দেখায় দিল যে এই যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন, অক্সিজেন হয়। আবার হাইড্রোজেন, অক্সিজেন কে আবার করলে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাইলে সেটা থেকে আবার পানি উৎপন্ন হয়। এটা আমাকে একদম দেখায় দিল। প্রমাণ করে দেখায় দিল। আচ্ছা, আমি বললাম, হুম, "বাপরে বাপ! তাই তো সাংঘাতিক তো। এইবার তো ভাই বিশ্বাস না করে তো উপায় নাই ভাই। এবার তো মানতেই হবে। এটা তো দেখলাম। চোখের সামনে দেখলাম যে পানি উৎপন্ন হইছে। ঠিকই তো। বেটা তো ঠিকই কইছিল। আমি তো হুদাই বেটারে করছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম।" আবার আরেক বেটা এসে বলতেছে যে আ ত্রি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি নাকি ১৮০ ডিগ্রি হয়। আমি কই, "ধুর বেটা, মানে কইলেই হইল ত্রিভুজের ৩ মানি না। কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। মানি না। যা বেটা। তোর কথা মানলাম না।" তখন আমাকে দেখায় দিল যে ক্যালকুলেশন করে দেখায় দিল যে হ্যাঁ, সেটাকে আমরা উপপাদ্য বলি। সম্পাদ্য উপপাদ্য করছি আমরা ছোটবেলা। রাইট, তখন আমাকে রাইট। সুন্দর করে দেখায় দিল যে এইভাবে হিসাব করলে এমনে, এমনে এটা দিয়ে এটা করলে এই যে দেখো ১৮০ ডিগ্রি হইছে। তখন আমি দেখলাম, আরে তাই তো! মানে ফাটাফাটি তো। এই মানে নতুন একটা জিনিস শিখলাম। কি সাংঘাতিক! এভাবেই তো আসলেই তো এমনি হিসাব করে বাইর করান যায় যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এটাও মাইনা লইলাম। ঠিক আছে যান। এটাও মাইনা লইলাম। আর কি আছে কন দেখি। এভাবে আমাদেরকে স্কুল কলেজে অনেক কিছু আমাদেরকে পড়াইছে, যেগুলা আমাদেরকে বাস্তব প্রমাণ, যুক্তি এগুলা দেখায় দিয়ে আমাদেরকে বুঝাইছে। বা ধরেন আমারে বলছিল যে আলেকজান্ডার দি গ্রেট নামক সম্রাট ছিল। সে অনেক দেশ জয়-টয় করছে। আমি কইছি, "ধুর এটা মানি না। ধুর আবার আলেকজান্ডার, এটা আবার কোথায় পাইলেন আপনারা?" তখন তারা আমাকে মানে মানে বলল যে মিউজিয়ামে এই আলেকজান্ডারের ওই সময়কারের পয়সা পাওয়া গেছে, অস্ত্র-শস্ত্র পাওয়া গেছে। এগুলা মাটি খনন করে প্রত্নতাত্ত্বিকরা, প্রত্নতত্ত্ববিদরা এরা এগুলা বাইর করছে। বাইর করে এগুলা মিউজিয়ামে রাইখা দিছে। ওগুলা আবার কার্বন ডেটিং টেস্ট করে দেখছে যে এটা ওই আলেকজান্ডারের আমলের মা মানে অস্ত্র-শস্ত্র এবং পয়সা। তখন এখান থেকে বোঝা গেছে যে ওই সময় আলেকজান্ডার দি গ্রেট নামক একজন বড় একজন শাসক ছিল, যে এই পর্যন্ত মানে ভারত পর্যন্ত, পাঞ্জাব পর্যন্ত চলে আসছিল যুদ্ধ করতে। মানে ওই অঞ্চলেও তাদের পয়সা পাওয়া গেছে। এই কারণে বোঝা গেছে এবং ওই সময়ের যে হিস্টোরিয়ানরা তারা এগুলা লিখে গেছে যে এই সময় আসছিল। তাইলে তো আমি বললাম, তাইলে তো ঠিকই কথা। তাইলে তো মানতেই হবে। তাইলে তো এখন মাইনা নিলাম। ঠিক আছে। এরপরে আবার কিছুদিন পরে শুনলাম আরেক বেটা কইতেছে মানুষ নাকি একটা মানে প্রাণী। মানুষ নাকি একটা প্রাণী, অন্য প্রাণীদের মতই নাকি একটা প্রাণী, এবং এই প্রাণীগুলা নাকি বিবর্তনের মাধ্যমে আসছে। আগে নাকি পৃথিবীতে ডাইনোসররা ছিল। আমি কই, "ধুর বেটা কি কয়, আগে ডাইনোসররা ছিল।" না, ধুর বেটা এসব মানি-টানি না। তখন আমি
ইংল্যান্ডে গেলাম। ইংল্যান্ডে সত্যিই গেছিলাম। ব্রিটিশ মিউজিয়ামে সত্যিই গেছিলাম। গিয়ে আমি মানে ব্রিটিশ আচ্ছা। মিউজিয়ামে গিয়া টিয়া সব দেখা-টেখা ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে গেলাম। গিয়া দেখা-টেখা আসলাম। হ্যাঁ, তাই তো। ওরা যে ফসিল গুলা পাইছে সেগুলা দিয়ে আবার মানে বানাইছে। হাড্ডি-গুড্ডি একত্র করে আবার ডায়নোসরের মতো বানাইছে। এগুলা দেখে-টেখে আমি আচ্ছা, তো আচ্ছা। পরে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনারা এগুলা পরীক্ষা করছেন, এগুলা কেমনে পরীক্ষা করছেন যে এগুলা যে এত আগের এটা কেমনে পরীক্ষা করছেন?" ওরা আমারে বলল যে, "এটার একটা পরীক্ষা আছে। এটাকে বলে কার্বন ডেটিং টেস্ট। এটা করলে জানা যায় যে এইটা কত বছর আগে এই প্রাণীটা মারা গেছে বা কত বছর আগে এই প্রাণীটা জীবিত ছিল।" আমি তাও বিশ্বাস করতে চাচ্ছিলাম না। কিন্তু পরে দেখলাম যে এই পদ্ধতিটা আবার ওই যে যারা মানে ফরেনসিক টেস্ট করে যারা, মনে করেন একটা মানুষ হুম, মারা গেলে তার বডিটাকে পোস্টমর্টেম করে, ফরেনসিক টেস্ট করে। ওরা আবার এই টেস্টটাই করে। টেস্টটা কইরা দেখে যে ওই ব্যক্তিটা কোন সময় ওই ব্যক্তিটাকে মারা হইছে এটা আবার তারা বাইর করে ফেলে এই ফরেনসিক টেস্ট কইরা। পোস্টমর্টেম করার সময়, হ্যাঁ? তখন আচ্ছা, আমি আচ্ছা। দেখলাম এই জিনিসটা তো এরাও ব্যবহার করতেছে। মানে এটা তো একটা ভ্যালিড পদ্ধতি। যেটা সবাই হুম, ব্যবহার করতেছে এবং যেটা দিয়ে আমরা গোয়েন্দারা বিশেষ করে খুনি ব্যক্তিদেরকে খুঁজে বের করতে পারতেছে। এইগুলা যে আমারে দেখাইলো তখন আমি বললাম, "আরে ভাই তাই তো? ভালোই তো আমারে তো তারা অন্তত দেখায়-টেখায় তো দিতেছে যে কেমনে কি করলো তারা, কেমনে এগুলা বাইর করলো তারা। ওয়াও! ফ্যান্টাস্টিক।" তারপরে আমি পড়লাম পড়লাম পরে দেখলাম যে বেদের ভিতরে কি জানি বলা আছে হনুমানে নাকি সূর্যটা খায়া ফেলাইছিল। বেদ হুম, তারপরে মানে উপনিষদ এই সমস্ত হিন্দুদের গ্রন্থ-টন্থতে। তখন আমি কইলাম ধুর বেটা মানি না। কিন্তু তারা আমারে কোন প্রমাণ দেখাইল না যে হনুমান বেলা কোন দেবতা ছিল এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত আমি পাইলাম না তাদের কাছ থেকে। যুক্তিও এরকম কিছু পাইলাম না। যে হনুমান নামক একটা বান্দর দেবতা এটা নাকি আবার করে। কি সমস্ত আজগুবি কথা। আবার মুসলমানরা কইল যে মানে নবী মোহাম্মদ নাকি চাঁদরে ২ ভাগ করছিল। ১ খন্ড নাকি পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খন্ড পড়ছে পাহাড়ের ওই পাশে। আবার নাকি পরে হুম, আবার জোড়া লেগে আমি কইলাম হায় রে গাঁজাখুরি কথা। সূর্য মানে চাঁদ পৃথিবীতে পড়লে চাঁদে পৃথিবী কি টিকা থাকতো? পরে আমি বললাম, "প্রমাণ দেন ভাই, প্রমাণ দেন।" প্রমাণ দিতে পারল না। যুক্তিও হুম, দিতে পারল না। এখন পর্যন্ত হুম, এগুলা আমি মানি না। এই কারণে এই সমস্ত ভুয়া ধুনফুন কথা এই সমস্ত মানি না। তারপরে আবার কিছু লোক কইল যে মানে মানুষের রোগ-শোক হয় নাকি জিনে আসর করলে নাকি মানুষের রোগ-শোক হয়। এগুলো আমি মানি না। কারণ হচ্ছে গিয়ে আমি দেখছি যে মানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে, ল্যাব টেস্ট করে, বিভিন্ন ধরনের টেস্ট করে, রক্ত পরীক্ষা করে, আবার অন্যান্য জিনিস পরীক্ষা করে, বের করে যে রোগটা সাধারণত হয় কোন জীবাণুর কারণে, ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে। এগুলো আমি দেখছি যে বিজ্ঞানীরা খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেইন করে দেয় কিভাবে কি হইতেছে এবং তারা প্রমাণ ও যুক্তিও দেয়। কিন্তু ধর্মগুলা যখন ধর্মগুলার কাছে যখন প্রমাণ বা যুক্তি চাই তখন তারা আমারে মারতে চায়। বলে, "তোরে মেরে এলামু। তুই প্রমাণ চাস কে? প্রমাণ চাবি কে? তুই প্রমাণ চাইবি কে? তোরে তো এক্কারে এখন মানে উল্টা ফেলা কল্লা ফালাই দিমু তোরে।" তুই প্রমাণ চাইলে তোর তো ইমানই নাই। প্রমাণ চাওয়া মানে তোর ইমানই নাই। হ্যাঁ, মানে কি বললেন অন্ধবিশ্বাস বুঝি নাই। মানে যদি প্রমাণ চাইতে যাই তখন বলে তোর তো ইমানই নাই। ইমান নাই। হ্যাঁ, তোর ইমান নাই, তোর ইমান গেছে গা। তুই নাউজুবিল্লাহ পড়। তুই তো শেষ, তুই তো শেষ। তুই তো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুই তো জাহান্নামে যাবি। তুই প্রমাণ চাইস না। তুই অন্ধভাবে মাইনা ল। অন্ধ আমি তো বললাম অন্ধবিশ্বাস যে ভাই করে। আমি তো ভাই হ্যাঁ। করতে পারব না। অন্ধবিশ্বাস করতে পারব না ভাই। আমারে প্রমাণ দেখান। প্রমাণ দেখাইল না। তাইলে আমি কি করতে পারি ভাই এখন? ওদের কথা মানি না এইজন্য শেষ। আজকে এই যে অন্ধবিশ্বাসের বিষয় নিয়ে মানে শিল্পকলায় কথা হচ্ছিল। তো এক পর্যায়ে এক ব্যক্তি আমাকে একটা সহজ সস্তা একটা উদাহরণ দিল যে একই ফুল মৌমাছি যখন মধু আহরণ করে সেটা মধু হয়, যখন ভ্রমরে নেয় সেটা বিষ হয়। আবার একই মাটি একই মাটিতে মরিচ ঝাল হয়, আখ সুস্বাদু মিষ্টি হয়। তো সে আমাকে এই সহজ মানে ইয়াগুলো দিচ্ছিল। বলে এটাও যদি সম্ভব হয় তাহলে ওটাও সম্ভব। মানে এইভাবে যুক্তিগুলা দিচ্ছিল। তো এইটা শেষ করে তার আমি মানে তো শিল্পকলা ওইটা থেকে আসলাম। এটা সম্ভব হইলে ওইটা কিভাবে সম্ভব? এটা তো দেখাইতে হবে তো যে এটা সম্ভব হইলে ওইটাও যে সম্ভব এটাও তো আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তাই না? অবশ্যই। মানে মানে বি একই মাটিতে তাদেরকে আসলে একই যখন মাটিতে কিছু বলতে যাই একই মাটিতে মনে করেন তখন আম হয়। আল্টিমেটলি জি ভাই। মনে করেন একই মাটিতে মিষ্টি আম হয়, আবার একই মাটিতে ঝালমরিচ হয়। এইখান থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে মোহাম্মদে চাঁদরে ২ ভাগ করে ফেলাইছিল। এই সিদ্ধান্তে তো আসতে পারি না। তাহলে তো এটার ভিতরে সম্পর্ক দেখাইতে হবে এবং এটা হইলে যে ওইটাও হবে এইটাও প্রমাণ করে দেখাইতে হবে। এখন এই বিষয়টা যখন বলতে যাই তখন বলে যে, "হায়, হায়, হায়! তোমার তুই মেনে নাই। তোমার সাথে আর কিসের কথা?" হ্যাঁ, তখন ভাই একটু সাবধানে কথা বলতে হবে এদের সাথে। কারণ এরা যেকোনো সময় চাপাতি বের করে ফেলতে পারে। তখন তো আর প্রমাণ-টমাণ ওই যে মানে কেমনে দিবে আপনি তখন প্রমাণটা গলায় টের পাইবেন। গলায় যখন মানে প্রমাণটা আসবে আপনার, তখন আপনি বুঝতে পারবেন প্রমাণটা কত মানে ভয়ংকর। ওদের প্রমাণ দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম তো সেটা আপনাকে জানায় দিলাম।
অবশ্যই ভাই। আরো একটা বিষয় খুব জানতে ইচ্ছা করে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয় ভাই। সেটা হচ্ছে যে মানে এখন সচরাচর যে গল্পটা আমরা শুনি সেটা হচ্ছে যে ফিলিস্তিন ইসরায়েলকে জায়গা দিয়েছে, ইসরায়েল দখল করে নিচ্ছে, ইসরায়েল এই করছে, সেই করছে। ফিলিস্তিন কবে তো ইসরায়েলকে জায়গা দিয়েছে এটা একটু আমাকে একটু দলিল প্রমাণ সহ এইটাই, দেখায়। আমি তো খুঁজে পাই এইটা না। এটা এটার প্রমাণ কোথাও পাইলাম না ভাই। কোত্থেকে এই সমস্ত আজগুবি কথা বাইর করে এরা? কোথা থেকে এসব আজগুবি জিনিসপত্র বানায়? আমি জানি না ভাই। তীব্র ভাই আর কি কিছু বলবেন আপনি? আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেক কিছু বুঝতে পারলাম। আহ, আমি হয়তো আমার বিদায় নেওয়া উচিত। অনেকক্ষণ সময় নিয়েছি, প্রায় 15 মিনিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। এই আর কি। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আ আচ্ছা আমাদের বাঁশবিহারী ভাই আছে। বাঁশবিহারী ভাই আপনি একটু কথা বলেন তো? হ্যাঁ, আসিফ ভাই, হ্যাঁ ভাই, কি ধন্যবাদ যুক্ত অবস্থা? কেমন করার জন্য। আছেন? এই তো ভালো আছি। অনেকদিন পরে আপনাকে দেখলাম। হ্যাঁ, ২ দিন ট্রাই করেছিলাম, ঢুকতে পারিনি। খুব লাইন ছিল। খুবই মানে এই যে এখন তো একটু কমায় দিছি লাইভ এই কারণে মানে প্রেশারটা একটু বেশি পড়ে যায়। আ কিন্তু ফারাজ ভাই আপনিও তো মাঝে, মাঝে লাইভটা করতে পারেন। আপনিও তো একা একাই লাইভটা করতে পারেন, তাই না? আপনার তো সব অ্যাক্সেসই আছে। আমি ভাই এত জিনিয়াস টাইপের লোক না তো ভাই যে আমি একা একা লাইভ করবো। হায়রে ভাই সবকিছু আমার ভাই উপরে চাপায়। মুমিনদের মতো চক্ষু লজ্জাহীন হইলে তো মনে করেন 24 ঘন্টার 24 ঘন্টাই করা যেত, তাই না? তো চক্ষু লজ্জা আছে, ওইরকম তো কনফিডেন্স পাই না যে যে আমাকে যে কেউ এসে যে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি একটা ধরেন সারফেস লেভেলের উত্তরও দিতে পারবো। আমি যেটাতে আমার মনে হয় জানি না সেটা আমি আগে বলে দেবো জানি না, তো ওই রকম লাইভ করতে একটু অকওয়ার্ড লাগে আমার কাছে। ফরাজ ভাই কিন্তু চাপ নিতে পারবে না। ফরাজ ভাই হ্যাঁ, চাপ নিতে চাইছে না। চাপটা নিতে চায়। এটাই দ্যাট এটাই দ্যাট নিতে পারা শব্দটা এটা এটা সিনোনিমাস একটা ইয়ে। বিশেষ ব্যক্তির ট্রেডমার্ক শব্দ হয়ে গেছে। আহ, নিতে নিতে পারলে পারি শুনলে এখন তার চেহারাটা ভেসে ওঠে। নিতে নিতে পারলে। লাইক লাইক আপনি একটা পিচ্চি দেখলে আপনি বলবেন পিচ্চি ভাই দেখতেছেন, আপনি ও সো কিউট। মুভমেন্ট চিন্তা করবেন যে নিতে পারবে তো। মামুনি তুমি নিতে পারবে? মুশফিক মিনার মনে করেন জিজ্ঞেস করতেছে। ছোট্ট সোনা চাঁদের কণা নিতে পারবে? কিভাবে বলে এই ধরনের কথা ভাই? টেস্ট করে দেখবে, তার বাপ মা টেস্ট করে দেখবে, সে টেস্ট করে দেখবে, কিভাবে টেস্ট করবে জানি না, বাট টেস্ট করে দেখবে সে নিতে পারছে কিনা। গড ড্যাম, গড ড্যাম। আচ্ছা। আ ঠিক আছে তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি। যুক্তিতে মুক্তি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আ আ ধন্যবাদ আসিফ ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন ভাই। দীর্ঘ ৫-৬ মাস পরে আসলাম। তো এরকম ৫-৬ মাস পরেই আসবো। যেহেতু ব্যারিয়ার আছে আমি জানি। তো আমাকে বলার দরকার নাই। আপনি 1 to 1 থেকে তখন থেকেই তো আমি লাইভ শুনি এবং ফার্স্ট যখন যুক্ত হই মাতু ভাই এবং আপনি ছিলেন। তখন হলো ইকবাল ভাইকে মাঝে মধ্যে যুক্ত আপনি করতেন। মাঝে আপনার মধ্যে নিজেদের লাইভ এই সত্যের সন্ধানিতে যান না কেন? আমি ওখানে একটু কম যাই। সেটা আমার একটু মানে পার্সোনাল কাজে এনগেজ তো ফারাজ ভাই এই কারণেই। যাওয়া উচিত। শুনি বাট আমি লাইভ শুনি। লাইভ মিস করি না। লাইভ খুবই কম মিস হয়। আচ্ছা আমি শর্টকাটে বলে ফেলি কারণ আমি আসিফ ভাইকে রিকোয়েস্ট করে ঢুকছি। আসিফ ভাই আমি হ্যাঁ, বলেন। আমার পছন্দের তালিকায় যতগুলি মানুষ তার মধ্যে আপনি একজন। কিন্তু আপনার কখনোই আমি আপনার ভক্ত না। একদম পছন্দের শীর্ষে একদম মাথায় রাখছি আপনাকে। কিন্তু এই আচ্ছা, খন্দকার হোসেনের 2nd টাইম আমার দেখা মতো। সে মেয়ে নিয়ে তার মেয়ে নিয়ে ১০ জন যাতে ভোগ না করে ১ জন করুক এটা বলছে। ওকে ফাইন। আরেকটা হলো 2nd হলো বাচ্চাকে নিয়ে যে কথা আপনার বাচ্চাকে নিয়ে বা আমার বাচ্চাকে নিয়ে যার বাচ্চাকে নিয়েই হোক। এই ধরনের লোক আপনি জ্ঞানত জেনে শুনে প্রোফাইল দেখা অবস্থায় সজ্ঞানে যদি আর কখনো যুক্ত করেন, তাহলে আমি যুক্তিত মুক্তি আর কোনদিন আপনার লাইভে আসবো না। শুনবো, আপনার লাইভ শুনবো। আমি যুক্তিত মুক্তির লুঙ্গি কাছে দিয়ে চলে আসছি। আপনার লাইভে না আসলে কিছুই আপনার আসবে না। আমি জানি। আমাকে এগুলো জানাইতে হবে না, আমি জানি। আর আমার ধর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকে না। আমি সংশয়ে খুব ভালো করে পড়ছি। ওখান থেকে হট টপিক যে ১৫-২০ টা ওইটা জানলে আমার তো জন্য তো এনাফ। আমিও যুক্তির ভাইয়ের সাথে সর্ট অফ এখানে আমি একমত আছি কখনোই ভাই। মানে খন্দকার কান হোসেন যে থেকে কথাগুলো রক্ত বেরোয় ভাই এই লোকের কথা শুনলে। শুনছি, সিরিয়াস কান থেকে রক্ত বেরোয়। আর আমিও আমি লাইভটা আ শুনি নাই, বাট আমি একজন ফারুক ভাই দেখলাম ওই লাইভটা ক্রপ করে আপলোড করছে। হ্যাঁ, গড ফারুক ভাই ড্যাম এক ভাই, এই এক লোক যা একটু কথা বলে। চলে যাবো তো ১ মিনিটে চলে যাবো। আসিফ ভাইকে ডিস্টার্ব করো না। কারণ আমার তো কোনো রকম আগরম-বাগরম টপিক বুঝেন না, টপিক থাকে না তো। হ্যাঁ? তো আমি তো বুঝি এখানের একটা তো দাম আছে তো, টাইমের দাম আছে তো। তো আসিফ ভাই আমার পছন্দের অত্যন্ত ব ব মানুষ। যেমন আসিফ ভাই এখন যুক্ত করছে আমাকে। আমি বললাম যে, "আসিফ ভাই কেমন আছেন?" আসিফ ভাই কোনো ভালো আছে এই কথা না বইলা প্রচন্ড রকম গালাগালি করলো আমাকে। ওকে।
আসিফ ভাইকে পাল্টা একটা গালি দিব না। আমি হয়তো মন খারাপ করে বেরোয় যাবো, আচ্ছা আমি কি করলাম? আসিফ ভাই এরকম করলো। আচ্ছা শুনবো, কিন্তু কখনো হয়তো আসবো না। মন খারাপ হবে স্বাভাবিক। আমি কি করলাম না আসিফ ভাই এরকম গালাগালি করলো। কিন্তু উনি এখন আমার বাচ্চা নিয়ে কোনো গালিগালা দেখ, উনি গালিগালাজের বন্যা কাকে বলে, মানে গালিগালাজের উনি যদি একটা লিস্ট করে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি একটা প্লেস নির্ধারণ করে, আমাকে একটা প্লেস উনার দিতে হবে। আমি এরকম গালাগালি উনারে করব। হ্যাঁ, আমার বাচ্চা নিয়ে। তো আমি যেহেতু এই ব্যাপারে এত টেম্পার্ড, যেহেতু আমি নিজে এটা নিতে পারি না, তো উনি যেহেতু আমার পছন্দের মানুষ সবচেয়ে, তো আমি চাবো আসিফ ভাই প্রোফাইল যদি ভুলে করে ফেলে, যে প্রোফাইল বুঝতে পারে নাই, বুঝতে পারে যে সেটা অন্য জিনিস। বাট উনি জ্ঞানত, এটা উনার কাছে, আমি তো উনার মনের ভিতরে ঢুকতে পারবো না। উনি যদি জ্ঞানত আর কখনো কোনোদিন এই খন্দকার হোসেন তো একদম ট্রেডমার্ক, এই বুইরা তো 70 বছরের বুইরা চেহারা দেয় নাই, ট্রেডমার্ক। বাট যদি এই গালিগালাজ করে ওনার বাচ্চারা নিয়ে হোক, আমার বাচ্চারা নিয়ে, যার বাচ্চারা নিয়ে হোক, এই ধরনের লোকরা যদি আর কোনোদিন করে, আই প্রমিস আমি ওনার লাইভে আর কোনোদিন, আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন আর যুক্ত হব না। কিন্তু ওনার লাইভে আমি দেখবো। আসিফ ভাই, কথা আমার শেষ। আপনি চাইলে আমার বিদায় দিতে পারেন। আপনি পারলে কিছু রিপ্লাই দিলে দেন, আমি শুনে চলে যাই। ধন্যবাদ। না, এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন, যুক্তিতে মুক্তি ভাই, আমরা তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছি। ফারাজ ভাই, আমি, মাতু ভাই, আপনি, আমরা সবাই তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছি। এই পর্যন্ত কি দেখছেন কখনো যে মুমিনদের কোনো বউ বাচ্চা নিয়ে আমরা কোনোদিন একটা টু শব্দটা কোনোদিন করছি? আর কোনো অনেক মুমিন তো আছে, অনেক মুমিনের পুরা মানে পরিবারের মানে সবার সবকিছু আমাদের কাছে আছে, তাই না? অনেকের অনেক কিছু আছে। মুশফিক মিনারের সমস্ত যাবতীয় তথ্য আমার কাছে আছে, কোন জায়গায় যায়, কই ঘুরে, কি করে, সমস্ত কিছু জানি, তাই না? কোন পরিবারের সদস্য, পরিবারে কে, কে আছে, সমস্ত কিছু তো জানা আছে। কিন্তু কোনদিন কি দেখছেন যে আমরা কোন একজন মুমিনের কোন বউ, বাচ্চা, আত্মীয়স্বজন, বাপ-মা এদেরকে নিয়ে কোনদিন কোন একটা টু শব্দটা করছি? ফারাজ ভাই, এই যে মুমিনদের এই মানে ইয়াটা তো একেবারে নবী মোহাম্মদ থেকে আসছে, তাই না? কারণ নবী মোহাম্মদ তো একই কাজ করছিল। আমি একটু দলিলগুলা বের করি যে নবী মোহাম্মদও একই কাজ করছিল। আপনারা একটু কথা বলেন এটা নিয়ে, আমি একটু বের করতেছি। তবে যুক্তিত মুক্তি ভাই যে কথাটা বললো ওই পোর্শনটা আমি লাইভে দেখি নাই, আমি দেখলাম অন্য একজন লাইভের এই পোর্শনটা কেটে আপলোড করছে আর কি। তো এই মানে স্যাসরা পাগল, আমার মনে হয় না এরা যুক্ত করার কোনো রিজন আছে। আমার সিরিয়াসলি এর কথা শুনলে মনে হয় যে নিজের কান থেকে রক্ত পড়তেছে। ওই যে যে মানে কি কথা, মানে এটা ওই বুইড়াটা? ওইটা হ্যাঁ তো যে আমি ঝাললাম। খন্দকার পুরাটার সময় তো ঝাললাম। পুরাটার সময় তো আমি ঝাললাম। ভাই তাই অ্যাড করারই দরকার নেই, মানে ও তো একে চেহারা দেখায় খুব নাই, ও তো বেশি। চেহারা দেন, ও তো এসে ফাফর নিছে, ভাই নাস্তিক হয়ে গেছি, আমি কেমনে চলবো একটু কন আমারে। আপনি তো বলছিলেন চেহারাটা একটু দেখান, দুইটা তো চেহারা দেখবেন না, এখন তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো ও চেহারাটা দেখাবে না তো, কারণ ও তো ওর অলরেডি ওর জিনিসও বলে ফেলছে, তাই না? ও ওর মেয়েরে চায় যে ভোগ করুক, বুঝেন না? কিন্তু ক্ষেত্রে ওর মেয়েরে নিয়ে ভোগ করুক, তাতে কোনো আপত্তি নেই। 10 জনে খাবে কেন, একজনই খাক। মানে কোন ধরনের মন মানসিকতা আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন আসিফ ভাই? আসিফ ভাই তো চাইছে বারবার যে চেহারাটা একটু দেখাক, সবাই একটু দেখুক। কিন্তু ওই বুড়া তো শেয়ানা, ও তো বুঝছে, ও তো আর নাস্তিক না। ও নাস্তিক হইলে আমরা নাস্তিক ছেড়ে দিতে হবে। আসিফের মানে ফাঁসি দিতে হবে ছাদের উপরে গিয়ে, ও যদি নাস্তিক হয়। এই ধরনের লোক তো ভাই নাস্তিক হওয়ার দরকার নেই তো। সম্ভবই না, এর নাস্তিক হওয়া সম্ভব না। এর যে জ্ঞান বুদ্ধি এটা সে ব্যবহার করে কখনো নাস্তিক হতে পারবে আমার আমি জেনুইনলি এটা মনে করি না। এবং একই সাথে আসিফ ভাই, মানে ব্যাপারটা হলো সেন্টিমেন্টটা কোন জায়গায়, ধরেন হয়তো এখানে একটা কন্ট্রাডিক্ট হতে পারে, এখানে একটা প্রশ্ন, কিন্তু হয়তো সে প্রশ্ন আপনি আমার করেন নাই, আমি বলি যে ঠিক আছে, যুক্তিমুক্তি ভাই, খন্দকার হোসেন তো এই বা ওই ছেলেটা তো আমার বাচ্চারা নিয়ে এই গালি দিছে, কালকে তো সে চেঞ্জ হইতেই পারে। মানুষের বডি তো চেঞ্জ হয়, মানুষের মন তো সেকেন্ডে চেঞ্জ হয়। কিন্তু এখানে আমার একটা কথা আছে, সেটা আপনি দেখেন, নাইলে আপনি আমার যদি মানে আমার যুক্তিটা যদি ভালো না লাগে আপনি বললেন আমারে। আচ্ছা আসিফ ভাই, আমি কালকে না একটা শিশু ধর্ষণ করছি। এরপরের থেকে, এই কালকের পরের থেকে, আজকের থেকে শুরু করে বাকি লাইফ পর্যন্ত আসিফ ভাই যুক্তিতে মুক্তি ভাইকে যেরকম একজন মানবিক মানুষ হিসেবে দেখতে চাই, আমি সেরকম হয়ে গেছি। তারপরও কি আমি ধর্ষক না ভাই? আমি তো দর্শকই থাকি নাকি? আসিফ ভাই, উত্তর দিন। হ্যাঁ, অবশ্যই। আলোচনা শেষ তো, কথা শেষ তো আমার। তো ওইটাই আসিফ ভাই বুঝে ফেলছে, এবং আসিফ ভাই বুঝছে। আসিফ ভাইয়ের তো আমার জ্ঞান দেওয়ার কিছু নাই। আসিফ ভাই বুঝছে, হয়তো ওইভাবে নোট করে নাই। আসলে র্যান্ডম আমি প্রি-সিলেকশন আমি করতে যেটা গিয়ে লাইভটা দেখে যেটা বুঝছি সেটা হচ্ছে, আমার মনে হয় না আসিফ ভাই ঢোকার সাথে সাথে মানে জয়েন করার আগে আগে বুঝছে যে এটাই সেই ইয়ে, বাট এখন আসিফ জয়েন ভাই আরো করার পর সতর্ক হবে। ঠিক, ডেফিনেটলি এটা বলার বুঝছে আর কথা। কি। যেহেতু আমি একই সাথের লোক, সহকর্মী যেহেতু, আসিফ ভাই নিশ্চয়ই এই ব্যাপারে আরো সচেতন হবে। এটা নো ডাউট। আরেকটা ব্যাপার গলার স্বর না শুনলে তো নাম দেখে তো এত চেনা যায় না। নাম দেখে তো চেনা এত যায় না, বোঝা চেনা যায় যায় না। না। কিন্তু আমি ওইটাই পয়েন্ট আউট করি। গলার স্বর শুনলে হতে তখনও পারে। যে একেবারে সাথে সাথেই চিনবো তাও না। গলার স্বর শুনলে হয়তো কিছুক্ষণ পরে মনে পড়ে যে আরে এটা তো ওই প্রোফাইলটা ওই ওই আসিফ ভাই, খাটাসটা। প্রোফাইলটা আবার আবার দেখেন সে নিজেই কিন্তু মনে করে দিচ্ছে মাদামপুরির বিষয়টা আসিফ ভাইয়ের মাথায় ছিল না, হ্যাঁ, 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 সে কিন্তু নিজে মনে করে দিতেছে, বুঝছেন? হ্যাঁ, যে হ্যাঁ। আমি তো বলছিলাম মাদামপুরি কার সাথে শুইয়া ইয়া করছে, আমি তো বুঝি না, আমি তো বোকা, আপনি তো আবার বুঝাই দেন। হ্যাঁ।
আর আসিফ ভাই এই যে ফারাজ ভাইয়ের লাইভ করতে বললেন, হ্যাঁ, আর আগে তো মদন কুমার নিয়ে লাইভ তো করতো, লাইভ করা উচিত, আমারও করা উচিত। শুধু আমি ফারাজ ভাইকে বলবো, আমিও তো এটার সহকর্মী, তো আমারও তো করা উচিত, আমি আমাকে বলি না কেন। তারপরও এই যে ফারাজ ভাই আসে, একটু ব্রেক ট্রেক পান, একটু কফি টফি খাইতে পারেন, একটু ধোয়া টোয়া খান, ব্রেক নিতে পারেন, সেটা তো পারেন, সেটা থেকে হ্যাপি থাকেন। সেইটুকুই হ্যাপি থাকেন, সেটুকু ব্রেক পান, নাহলে তো ওইটাও পাইতেন না। আর ধোয়া পারলে ছেড়ে দিয়েন, চেষ্টা করেন ছেড়ে দেওয়ার, এটা তো ভালো না, তাই না? ঠিক আছে, যুক্তিতে মুক্তি ভাই, আমি ওই আসিফ রেফারেন্সটা ভাইয়ের খুঁজে যুক্তি পাইলে আছে, পরে তাহলে দিব। আসিফ ভাই ঠান্ডা মাথায় হ্যাঁ, না, এটা দরকার ছিল আসিফ ভাই, এটা আমি না বললে হয়তো কেউ একজন বলতো, ঠিক আছে, কেউ একজন বলতো এবং এটা আসতো। দরকার নেই আসিফ ভাই, আপনার প্ল্যাটফর্ম তো ফেললা না ভাই, আপনার এটা দরকার নাই তো। আপনার এই ধরনের লোক, এই ধরনের সলিমুদ্দিন, এই ধরনের লঙ্গি কাঁথা দিয়ে লোক, এই ধরনের আইডিওলজি নিয়ে থাকে যারা, চিন্তা করে নিজের মেয়েকে দিতে, মানে এরা হলো কি জানেন আসিফ ভাই, আমি এটা বলে চলে যাই। পৃথিবীতে আসিফ ভাই, আমি তো সব প্রাণীর নাম জানি না, তাই না, সব পশু আপনিও জানেন না। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণ যেটা আছে, তার থেকেও নিচে। ধন্যবাদ আসিফ ভাই, চলে যাই, অন্য কাউকে যুক্ত করেন। ঠিক আছে? এর চেয়ে বেশি বলার আপনাদের দরকার নেই, ঠিক আপনি আছে, জ্ঞানী। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই।